নমস্কার, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দীনবন্ধু মিত্রকে নিয়ে। দীনবন্ধু মিত্র এই নামটা শুনলেই প্রথমেই যেটা তার সাথে চলে আসে, নাট্যকার দীনবন্ধু মিত্র। আমার মনে হয় এই ধরনের ট্যাগিং করা ঠিক নয়। তার কারণ, কোনো একজন সাহিত্যিক যিনি দীর্ঘকাল সাহিত্য রচনা করেছেন, কোন একটি বিশেষ রচনার জন্য ভীষণ জনপ্রিয়তা পেয়েছেন, তার মানে এই নয় যে সাহিত্যের অন্যান্য শাখায় তিনি কিছু লেখেননি বা কিছু করেননি। সেই জন্য আমার মনে হয় একটি বিখ্যাত রচনার জন্য তার প্রতি যে আমাদের দৃষ্টিভঙ্গি, তার মধ্যে সম্পূর্ণতা নেই। আজকের আলোচনাতে আমরা কোনো বিশেষ রচনা সম্পর্কে কনসেন্ট্রেট করব না, অর্থাৎ নীলদর্পণ নাটক বা সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, এই নিয়ে এক্স্যাক্টলি কোনো রচনা সম্পর্কে ডিটেলে আলোচনা করব না। আমরা আলোচনা করব দীনবন্ধু মিত্রের সাহিত্যে যে অবদান, তিনি দীর্ঘকাল সাহিত্য রচনা করেছেন, কি কি লিখেছেন, তার রচনা কোথায় কোথায় অভিনীত হয়েছে, এমন কি রচনা যেটা তিনি লিখেছেন অথচ সমাজে প্রচারিত হয়নি বা বিশেষ আদর পায়নি বা পাঠক সমাজের হাতের সামনে সুলভ হয়নি। এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএসসি পরীক্ষায় প্রচুর অবজেক্টিভ ধরনের প্রশ্ন এখন আসছে, যেখানে নীলদর্পণ নাটকের বাইরেও পাঠককে প্রশ্ন করা হচ্ছে। সেই জন্য দীনবন্ধু মিত্র সম্পর্কে একটা ডিটেল ইনফরমেশন আমাদের জানা দরকার, যাতে সেই পরীক্ষার প্রস্তুতিতে খামতি কম থাকে। আমাদের বলা দরকার যে দীনবন্ধু মিত্র কিন্তু শুধুমাত্র নাটক লেখেননি, তিনি লিখেছিলেন প্রহসন, উপাখ্যান, গল্প, কবিতা এবং বিভিন্ন স্থানে তিনি বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতাগুলি বিভিন্ন সাময়িক পত্রিকায় তৎকালীন যুগে প্রকাশিত হয়েছিল। মাত্র ৪৩ বছরের যে ছোট্ট জীবনকাল, সেই সময়ের মধ্যেই দীনবন্ধু নিজের চিন্তা চেতনার স্বাক্ষর রেখে গেছেন। তিনি মানুষকে বোঝাতে পেরেছেন যে তিনি সমাজের জন্য কিছু ভাবতে চান, কিছু করতে চান এবং সমাজে যা ঘটছে সে সম্পর্কে তিনি উদাসীন নন। এই প্রসঙ্গে আমাদের বলা প্রয়োজন যে দীনবন্ধু মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি তার ১৮ পাতার প্রবন্ধে আমাদের জানিয়েছেন যে দীনবন্ধু মিত্রের সম্পর্কে বলার ক্ষেত্রে তিনি মিথ্যা প্রশংসা দিয়ে তার ঋণ শোধ করতে চান না। বন্ধুত্বের যে ঋণ বা সম্পর্কে যে ঋণ, তা মিথ্যা প্রশংসার দ্বারা তিনি শোধ করতে চান না। তিনি রায়বাহাদুর দীনবন্ধু মিত্রের যে জীবনী সংক্ষেপে লেখার চেষ্টা করেছেন প্রবন্ধ আকারে, সেখানে তিনি যা দেখেছেন তাই লিখেছেন। আর এ কারণেই এই ছোট প্রবন্ধটি আকারে ছোটে হলেও আমাদের মতো পাঠকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, দীনবন্ধু মিত্র রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। এখানে দু তিনটে প্রশ্ন। রায়বাহাদুর উপাধি পেলেন, এটা আমরা অফিসিয়ালি জানতে পারলাম ১২৭৮ সালের এডুকেশন গেজেট পত্রিকার মাধ্যমে। এবং রায়বাহাদুর উপাধি কারা পান? যারা ব্রিটিশদের সুনজরে থাকেন, অর্থাৎ ব্রিটিশদের হয়ে বা ব্রিটিশদের পক্ষে এমন কাজ করেন যাতে ব্রিটিশরা সন্তুষ্ট হয়ে তাকে এই উপাধি দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে দীনবন্ধু মিত্র তার যে কর্মজীবন, যখন তিনি ব্রিটিশ সরকারের অধীনে কাজ করতেন ইন্সপেক্টিং পোস্টমাস্টারের পদে, তখন তিনি ভারতবর্ষের নানান প্রান্তে ঘুরে ঘুরে কাজ করতেন। নদিয়া, উড়িষ্যা, কৃষ্ণনগর, কলকাতা, পাটনা, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতেন। এই কাজ করার সময় তার কার্যদক্ষতা বা এফিসিয়েন্সির জন্য ব্রিটিশ সরকার বিশেষ সন্তুষ্ট হয়েছিলেন। পাশাপাশি তার অন্যান্য কাজের ফলেও ব্রিটিশ সরকারের যথেষ্ট লাভ হয়েছিল, যে কারণে তাকে রায়বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। কিন্তু এর সাথে আমাদের মনে রাখতে হবে যে তিনি রায়বাহাদুর উপাধি পেলেও বাঙালি সমাজ বা কৃষক সমাজ বা বাঙালি সমাজের সাথে ইংরেজদের যে ব্যবহার, তাদের যে কথাবার্তা, তাদের যে নীতি নিয়ম, তাদের যে ডিল করার পদ্ধতি, সেই সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। রবীন্দ্রনাথের ভাষায় আমাদের বলতে হয় যে দীনবন্ধু মিত্র ছোট ইংরেজ ও বড় ইংরেজকে চিনে ফেলেছিলেন। প্রাথমিক পর্বে তিনি বড় ইংরেজদের দেখেছিলেন, কিন্তু ভারতবর্ষের নানান প্রান্তে যখন তিনি কাজের সূত্রে ঘুরে দেখলেন, তখন দেখলেন বড় ইংরেজের পাশাপাশি ইংরেজদের আরেকটা চরিত্র রয়েছে, আরেকটা মুখোশ রয়েছে, সেটা হলো ছোট ইংরেজ। এই ছোট ইংরেজদের সাথে বাঙালি সমাজ বা অন্যান্য সমাজকে বা ভারতবর্ষের বাইরের যে মানুষ, তাদেরকে পরিচিত করানোর জন্য তিনি নীল দর্পণকে হাতিয়ার করলেন। কারণ
লেখার হাত ধরে বা লেখাকে অভিনয়ের হাত ধরে যতখানি মানুষের কাছে পৌঁছানো সম্ভব সেটা কিন্তু অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। এর পাশাপাশি আমাদের আরেকটা কথা মনে রাখা প্রয়োজন, যে সময়কালে নীলকর সাহেবদের প্রকৃত চরিত্রকে বা ছোট ইংরেজদের চরিত্র বৈশিষ্ট্যকে দীনবন্ধু মিত্র সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন বা কম সময়ে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, সেই সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যথেষ্ট ডেভেলপমেন্ট হয়নি। ফলে রাতারাতি রিল বানিয়ে চট করে ইন্টারনেটের সাহায্য নিয়ে সেটাকে ভাইরাল করে দেওয়ার সুযোগ তার হাতে ছিল না। এ কারণেই দীনবন্ধুর কাছে চ্যালেঞ্জ ছিল অনেক বেশি যে তিনি কি করে এই ইংরেজদের প্রকৃত চরিত্র বৈশিষ্ট্যকে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন, কি করে এই সমস্যাটা সমাজকে জানাবেন, কি করে এই সমস্যা ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব। আর এই চ্যালেঞ্জকে অনেকখানি সহজ করে তুলেছিলেন তৎকালীন কিছু অভিনেতা, যারা দীনবন্ধুর নীলদর্পণ নাটকটি অভিনয় করে দীনবন্ধু যা বলতে চেয়েছেন সেই মেসেজটিকে ট্রান্সফার করতে সক্ষম হয়েছিলেন এবং দর্শকের মনে ছবিটি গেঁথে দিয়েছিলেন। ফলে সঠিকভাবে এই মেসেজ ট্রান্সফার করতে পারার জন্য অনেক মানুষ বিপ্লবী হয়ে উঠেছিলেন এবং অনেক মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শোনা যায় বিদ্যাসাগর মহাশয় নাকি অভিনয় দেখার সময় উড সাহেবের ভূমিকায় যিনি অভিনয় করছিলেন তার অভিনয় দেখে এতই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তিনি তার খড়ম খুলে ছুঁড়ে মেরেছিলেন উড সাহেবের মাথায়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শককে চঞ্চল করা বা উত্তেজিত করা সম্ভব বা তার মস্তিষ্ক এবং মনে আঘাত করা সম্ভব। সেই জন্য নীলদর্পণ নাটক লেখার ক্ষেত্রে দীনবন্ধুর যেমন কৃতিত্ব রয়েছে, পাশাপাশি যারা অভিনয় দক্ষতার মাধ্যমে মেসেজটি ছড়াতে সাহায্য করেছিলেন তাদের কৃতিত্ব কোনো অংশে কম নয়। কারণ যেহেতু সেই সময়ের একমাত্র মাধ্যম ছিল অভিনয় করে একসাথে পুরো মেসেজটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া, আর কোনো মাধ্যম সেই মুহূর্তে ছিল না। এর পাশাপাশি আরেকটা কথা মনে রাখা দরকার, কোনো মুষ্টিমেয় সাহিত্যিক সমালোচক বা আলোচক কোনো একজন সাহিত্যিক বা কৃতি ব্যক্তি সম্পর্কে তার মতামত দেন, তিনি পড়ার পর যে মতামত মনে করেন, ফিল করেন, তার বুদ্ধি, বিদ্যা, অভিজ্ঞতা এবং পরিস্থিতি অনুযায়ী একই মতামত সকলের মধ্যে দেন। কিন্তু সেই মতামত দিয়ে সকলের কাছে চিরকালের জন্য গ্রহণযোগ্য এ কথা কিন্তু সব ক্ষেত্রে সত্য নয়। তাই পাঠকদের আমার অনুরোধ, দীনবন্ধু মিত্রকে শুধুমাত্র নাট্যকারের তকমা না দিয়ে অন্যান্য রচনাগুলিও পড়া প্রয়োজন। হতে পারে নতুন পাঠকের দৃষ্টিতে এমন কোনো বৈশিষ্ট্য, এমন কোনো লেখা বা এমন কোনো গুণ উঠে এলো যা হয়তো পূর্ববর্তী পাঠকদের চোখে পড়েনি। সেই জন্য শোনা কথায় না গিয়ে আমার মনে হয় পাঠকদের নিজেরও একবার পড়া প্রয়োজন। তবে লেখকের প্রতি প্রকৃত জাস্টিফিকেশন করা হবে বা তার যে প্রতিভা তার জাস্টিস হবে। অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি, চলা পথে চললে নতুন পথ কি আবিষ্কার করা সম্ভব। এবার আমরা দীনবন্ধু মিত্র সম্পর্কে আরো কিছু তথ্য নিয়ে আলোচনা করে নেব যা একজন পাঠকের জানা প্রয়োজন। কালাচাঁদ মিত্রের ষষ্ঠ সন্তান দীনবন্ধু মিত্র 1830 থেকে 1873 সাল অবধি জীবিত ছিলেন। নদিয়া জেলার কাঁচড়াপাড়ার কাছে চৌবেড়িয়া নামক গ্রামে জন্মগ্রহণ করার কিছুদিন পর তিনি কলকাতায় চলে আসেন হেয়ার স্কুলে ভর্তি হতে পড়াশুনোর জন্য এবং পরবর্তীকালে ভর্তি হন হিন্দু কলেজে। নিজের মেধার কারণে তিনি দুই জায়গাতেই স্কলারশিপ পেয়েছিলেন এবং সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই কলেজ জীবনে আসার পর তিনি ঈশ্বর গুপ্তের সংস্পর্শে আসেন এবং সংবাদ প্রভাকর ও সাধুরঞ্জন পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন। তার কিছুদিন পর 1855 সালে অর্থাৎ মাত্র 25 বছর বয়সে তিনি পাটনায় পোস্টমাস্টারের পদে যোগদান করেন এবং এই বছরেই তিনি অন্নদা সুন্দরী দেবীকে বিবাহ করেন। কাজের সূত্রে তিনি যখন কৃষ্ণনগরে এসেছিলেন তখন কৃষ্ণনগরে থাকাকালীন তিনি সেখানে একটি বাড়ি তৈরি করেছিলেন এবং এর পাশে একটি প্রেস তৈরি করেছিলেন যেখান থেকে তার কয়েকটি রচনা প্রিন্ট হয়েছিল। দীনবন্ধু মিত্র সম্পর্কে বঙ্কিমচন্দ্রের লেখা যে 18 পাতার প্রবন্ধ, সেই প্রবন্ধ থেকে আমরা জানতে পারি যে দীনবন্ধুর লেখা প্রথম রচনার নাম মানব চরিত্র। আমাদের এখানে বলা প্রয়োজন যে দীনবন্ধু একদিকে যেমন দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন এবং অত্যন্ত মানবিক মন ছিল তার, বলা যায় তার মন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতোই ছিল। তিনি অপরের দুঃখে কাতর হতেন এবং তার জন্য কিছু করার কথা ভাবতেন। আবার আমরা যদি দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকটি পড়ে দেখি তবে দেখব সেখানে মোট 40টির বেশি ইংরেজি কোটেশন ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ এর থেকে দীনবন্ধুর মেধা বুদ্ধির পরিচয় পাওয়া যায়, কারণ তিনি যে ইংরেজি কোটেশনগুলো ব্যবহার করেছেন সেই ইংরেজি নাটকগুলি তিনি পড়েছেন এবং প্রয়োজনীয় তথ্য মনে রেখেছেন। যখন নিজে নাটক লিখেছেন প্রয়োজনে সেই তথ্যগুলি ব্যবহার করেছেন। যাই হোক, আমরা আগেও বলেছি যে দীনবন্ধু মিত্র সম্পর্কে 19 শতকের শেষার্ধ অবধি তেমন কোনো গ্রন্থ পূর্ণ আকারে পাওয়া যায় না। পরবর্তীকালে প্রচুর লেখালেখি হয়েছে, বড় বড় বই বেরিয়েছে, কিন্তু 19 শতকের শেষার্ধ অবধি মেন সোর্স ছিল দীনবন্ধু সম্পর্কে জানার যে মেন সোর্স তা ছিল পত্রপত্রিকা। তাই আমরা দেখি দীনবন্ধু মিত্রকে নিয়ে বা তার রচনাকে নিয়ে ক্যালকাটা রিভিউ, বেঙ্গলি পত্রিকা, বঙ্গদর্শন, সাধারণী পত্রিকা, তমলুক পত্রিকা, সাধু রঞ্জন, সংবাদ প্রভাকর বা সোমপ্রকাশ পত্রিকাতে নানান ধরনের আলোচনা ও সমালোচনা প্রকাশিত হয়েছিল। যাই হোক, পাঠককে আমার অনুরোধ থাকবে যে সজনীকান্ত দাস ও ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সাহিত্য সাধক চরিতমালার যে অংশে দীনবন্ধু মিত্র সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে সেই জায়গাটা একবার দেখতে, কারণ প্রতিটি আলোচনাতেই কিছু কমন তথ্য থাকে, কিন্তু অনেক আলোচনা এমন আছে যেখানে আনকমন কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেটা কিন্তু সব বইয়ে দেওয়া থাকে না। সজনীকান্ত দাস সম্পাদিত সাহিত্য সাধক চরিতমালাতে সেখানে কিন্তু দীনবন্ধু মিত্র কতখানি মেধাবী ছিলেন এবং কলকাতা স্কুলে কলেজে পড়ার সময় তিনি এক্স্যাক্টলি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছিলেন, তিনি যে স্কলারশিপ পেয়েছিলেন তার পাওয়ার কারণ কি, সেই ডিটেলস ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। যারা আগ্রহী এবং উদ্যোগী বা আরও অধিক জানতে ইচ্ছুক তারা এই বইটি পড়ে দেখতে পারে। এছাড়াও লিটারেচার অফ বেঙ্গল গ্রন্থে রমেশচন্দ্র দত্ত দীনবন্ধু মিত্র সম্পর্কে ডিটেল আলোচনা করেছেন এবং এর পাশাপাশি কালীপ্রসন্ন ঘোষ সম্পাদিত বান্ধব পত্রিকার 1283 সালের সংখ্যায় 117 থেকে 119 পৃষ্ঠা অবধি দীনবন্ধু মিত্র সম্পর্কে আলোচনা রয়েছে। এছাড়া নগেন্দ্রনাথ বসুর বিশ্বকোষেও দীনবন্ধু মিত্র সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। এই কথাগুলো বলার কারণ 19 শতকের শেষার্ধ অবধি দীনবন্ধু মিত্র সম্পর্কে কোনো জীবনী কাব্য বা জীবনী লেখা হয়েছে বড় কোনো গ্রন্থাকারে বই আমরা পাইনি। সেই জন্য দীনবন্ধু মিত্র সম্পর্কে সেই সময়ে জানার জন্য একমাত্র হাতিয়ার ছিল পত্রপত্রিকা এবং এই যে বইগুলি আলোচনা করলাম সেগুলি। এরপর আমরা স্ক্রিন শেয়ার করে দীনবন্ধু মিত্র ও তার রচনা সম্পর্কে যতগুলি অবজেক্টিভ প্রশ্ন তৈরি করেছি সেগুলি আপনাদেরকে দেখাবো। আপনারা অবজেক্টিভ প্রশ্নগুলো দেখুন, সেগুলি ভীষণ কাজের। স্ক্রিনে এখন অবজেক্টিভ প্রশ্নগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই আমরা লিখেছি যে দীনবন্ধুর লেখা প্রথম যে রচনা তার কি নাম, মানব চরিত্র। এইভাবে আমাদের মোট 90টি অবজেক্টিভ প্রশ্ন এবং উত্তর রয়েছে। প্রত্যেকটা আমি রিডিং পড়ছি না, তাতে অনেকটা সময় নষ্ট হবে। স্ক্রিনটা আস্তে আস্তে স্ক্রল করে করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজনে স্ক্রিনটা পজ করে প্রশ্ন এবং উত্তর দুটোই দেখে নিতে পারেন। 11 থেকে 18 যে দেখা যাচ্ছে, জমালয়ে জীবন্ত মানুষ এই উপন্যাসটিতে কটি পরিচ্ছেদ রয়েছে? 2টি পরিচ্ছেদ রয়েছে। নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেখতে পাওয়া যাচ্ছে এখানে পরিষ্কার একদম। 19 নম্বর প্রশ্ন থেকে দেখা যাচ্ছে যে নানা কবিতা নামক গ্রন্থের অধিকাংশ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সংবাদ প্রভাকর। আর একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো যে নীলদর্পণ নাটকের জন্য পাদ্রী লং সাহেবের বিরুদ্ধে কত সালে মামলা হয়েছিল? 1861 সালে মামলা হয়েছিল। ইংরেজি অনুবাদের নাম অত্যন্ত কমন, দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এরপর আমরা চলে যাচ্ছি 31 নম্বর থেকে 38 নম্বর। 31 থেকে 38-এর মধ্যে দেখা যাচ্ছে অবজেক্টিভ প্রশ্ন এবং উত্তর। এরপরে 39 থেকে 49, এটা দেখুন, জমালয়ে জীবন্ত মানুষ এই রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকা। তারপরে পোড়া মহেশ্বর নামক যে গল্প সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মধ্যস্থ পত্রিকা। এইভাবেই এরপরে 50 নম্বর থেকে দেখুন, 50 থেকে 58 পরিষ্কার দেখা যাচ্ছে। 50 থেকে 58, হ্যাঁ। কত সালে দীনবন্ধু রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন? 1872 সালে। 59 নম্বর থেকে বাকি অংশটুকু দেখুন 61 অবধি, যে সধবার একাদশী নাটকে
গিন্নির স্বামীর নাম কি? জীবনচন্দ্র। তার পরের পৃষ্ঠাতে আমরা চলে যাচ্ছি, যেখানে দীনবন্ধু মিত্রের জন্ম, মৃত্যু এই সংক্রান্ত ডিটেলস রয়েছে। তার কোথায় জন্ম হয়েছে এই সংক্রান্ত ডিটেলস 72 নম্বর প্রশ্ন অবধি এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, 72 নম্বর প্রশ্ন অবধি এখানে দেখা যাচ্ছে। পরবর্তী পৃষ্ঠাতে আমরা আবার চলে যাচ্ছি, সেখানে 73 থেকে শুরু করে 78 নম্বর প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন পত্রিকার সম্পাদকের মৃত্যুতে দীনবন্ধু মিত্র বক্তৃতা দিয়েছিলেন? হিন্দু পেট্রিয়ট। কালেজীয় কবিতা যুদ্ধ নামে যে 3টি কবিতা প্রকাশিত হয়েছিল সেটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর। প্রত্যেকটি অবজেক্টিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব খুঁটিয়ে অবজেক্টিভগুলো তৈরি করার চেষ্টা করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের একটা ডিটেল অবজারভেশন পাওয়ার তৈরি হয় যে কতটা মনোযোগ দিয়ে একটা গ্রন্থ বা কোনো লেখকের জীবনী বা তার সংক্রান্ত অবজেক্টিভ তৈরি করতে হয়। এখানে দেখা যাচ্ছে 84 নম্বর, নীল চাষকে কেন্দ্র করে যে তথ্যবহুল দুটি বাংলা রচনা তখন প্রকাশিত হয়েছিল তার কি নাম? একটার নাম মুক্তির সন্ধানে ভারত, যোগেশচন্দ্র বাগল। একটার নাম জাতীয় সাহিত্য, জাতীয় উদ্দীপনা, শিবনাথ শাস্ত্রী। অর্থাৎ শুধু নীলদর্পণ নয়, নীলদর্পণ ছাড়াও আরও অন্যান্য রচনাতেও নীল চাষ এবং তাদের আন্দোলন সম্পর্কে তথ্যবহুল ঘটনা প্রকাশ পেয়েছিল। যেমন কিছু কিছু ইনফরমেশন আমরা কমন দেখতে পাই, যে দীনবন্ধু নিজের নাম পরিবর্তন করেছিলেন গন্ধর্ব নারায়ণ থেকে দীনবন্ধু মিত্র, কিন্তু এই ইনফরমেশনটা আমরা জানতে পাচ্ছি কোথা থেকে? জানতে পাচ্ছি প্রদীপ পত্রিকায়। প্রদীপ পত্রিকায় এই ব্যাপারটা প্রকাশিত হয়েছিল। এইভাবেই যে হিন্দু কলেজে উনি কিছুদিন জন্য পড়িয়েছিলেন, শিক্ষকতা করেছিলেন, এটা আমরা জানতে পাচ্ছি কোথা থেকে? তমলুক পত্রিকা থেকে। এই বিষয়গুলো জানা দরকার। যেমন দীনবন্ধু মিত্র রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন, ওনার সাথে একই সময়ে কার নাম বেরিয়েছিল যিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন? সূর্যনারায়ণ বন্দ্যোপাধ্যায়। এই 90টি অবজেক্টিভ আপনারা স্ক্রিন পজ করে করে ভালো করে দেখে নিন, যাতে এই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়। আশা করি এই অবজেক্টিভগুলো সকলের কাজে লাগবে। সকলে একথা জানে যে দীনবন্ধু মিত্র ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন, এবং সে কারণেই আমরা তার মেধার পরিচয় তার কার্যক্ষেত্রেও দেখেছি, কিভাবে কার্যদক্ষতার মাধ্যমে সকলের মন জয় করেছিলেন এবং আরও ভালো পোস্টে চলে গেছিলেন। প্রথম দিকে প্রমোশন পেয়েছিলেন, পরে যদিও কার্যক্ষেত্রের রাজনীতির কারণে তার ডিমোশন হয়েছিল, কার্যদক্ষতা থাকা সত্ত্বেও ডিমোশন হয়েছিল, কিন্তু তিনি তার মেধার পরিচয় কাজের জগতেও রেখে গেছিলেন। দীনবন্ধু মিত্র সম্পর্কে প্রচুর তথ্য নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, স্ক্রিন শেয়ার করে অনেক অবজেক্টিভ প্রশ্ন উত্তর দেখালাম। আপনাদের যদি এই তথ্যপূর্ণ ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আগামী দিনে আমি যখন তথ্যপূর্ণ আরও ভিডিও আপলোড করব তা অনায়াসে সহজে আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ।